হ্যালো আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি আবার চলে এসেছি তোমাদের আরেকটি পার্ট নিয়ে, অষ্টম পার্ট। চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ একজন লেখাপড়া করছে, একটি হেরিকেন আছে, একটি জানালা আছে, একটি খাটের মধ্যে বসে আছে, আমাদের একটা ছাতা রয়েছে, জুতো রয়েছে, একটু ধুনো জ্বলছে দেখতে পাচ্ছ। চলো তাহলে পার্টটা আমরা পড়ে নিই বুঝতে পারবো, তাই তো বাচ্চারা? চলো শুরু করি। আরমানি গির্জের কাছে আপিস। আরমানি গির্জের কাছে আপিস। তাহলে এই যে লাইনটি কবি বলেছেন, এখানে কিন্তু একটি জায়গার নাম উচ্চারণ করেছেন, এই আরমানি গির্জে। এই আরমানি গির্জে কোথায় আছে? আমাদের কলকাতা আমরা সবাই চিনি তো, আমাদের কলকাতা চেনা শহর, ওই চেনা শহরে আছে আরমানি গির্জা। আরমানি গির্জা হলো কলকাতার একটি ঐতিহাসিক স্থান। তার কাছাকাছি হয়তো লেখকের চরিত্রের কোনো অপিস বা আপিস রয়েছে। যাওয়া মুশকিল হবে, কবি বলছেন যাওয়া মুশকিল হবে। কেন মুশকিল হবে? পূর্ব দিকে মেঘ ইস্পাতের মতো কালো। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। কবি এখানে কি বলছেন? আকাশের যে পূর্ব দিকে মেঘ জমেছে তার রং কুচকুচে কালো। কেমন কালো? কুচকুচে কালো বা ইস্পাতের মতন ধূসর কালো। পশ্চিম দিকের মেঘ ঘন নীল। পশ্চিম দিকের মেঘ ঘন নীল। পশ্চিম দিকের মেঘ কিন্তু ঘন নীল, আর পূর্ব দিকের মেঘ কেমন? কুচকুচে কালো। তাই এটি কি হয়, এখানে এরকম যখন হয় তখন প্রচণ্ড ঝড় বা বৃষ্টির আগমন ঘটে বা পূর্বাভাস আমাদের প্রকৃতি আমাদেরকে দেয়। সকালে রোদ ছিল, নিশ্চিন্ত ছিলাম। কই বলছেন সকালে রোদ ছিল, নিশ্চিন্ত ছিলাম। মানে কি, সকালে কিন্তু রোদ ছিল, কিন্তু তখন কবি নিশ্চিন্ত ছিল যে সকালে শুরুটা তো ভালোই হয়েছে, চমৎকার একদম রোদুজ্জ্বল সকাল হয়েছে, প্রকৃতি এরকম শান্ত হয়ে আছে, মানুষও নিশ্চিন্তে ঘর থেকে বেরোতে পারবে, নিজের কাজে যেতে পারবে। কবি ভাবেনি যে আবহাওয়ার বদল হয়ে যাবে, যে পূর্ব দিকের মেঘ জমে যাবে, পশ্চিমের দিক ঘন নীল হয়ে যাবে মেঘের রং। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। সকালটা তো ভালোই ছিল, সবাই নিজের নিজের কাজে বেরিয়েছে, কবি ভেবেছে কিছু আর হবে না, রোদ ভালোই আছে। মুহূর্তের মধ্যে কি হলো, আকাশ জুড়ে প্রচুর মেঘ জমা হয়ে গেল। প্রচুর মেঘ, বিস্তর মেঘ জমা হয়ে গেল মুহূর্তের মধ্যে। এই এক্ষুনি ঠিক ছিল, রোদ উজ্জ্বল ছিল, নিশ্চিন্ত ছিল কবি যে না এবার তো অফিস যাবে। এখন দেখছি প্রচুর মেঘ জমে গেছে, এবার কি করবে? এখানেই কবি বলতে চেয়েছেন প্রকৃতির পরিবর্তন। দেখো, প্রথমে রোদ উজ্জ্বল ছিল, তারপর সে নিশ্চিন্তে বললো যে আমি অফিস যেতে পারবো, অফিস যেতে আমার কোনো অসুবিধে নেই। তারপর কি করলো, বিস্তর মেঘ জমে গেল আকাশে। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। কি বলছে? বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলেই বাঁচি। কারণ এখানে তো কবি তার চরিত্রে কি বুঝেছে, চাকরি করে। তাই একজন গৃহস্থ চাকরিজীবী এখানে মনের ইচ্ছেটাই প্রকাশ করেছেন কবি। বাইরে একটানা বৃষ্টি বাদল নেমেছে, শহরের কর্মব্যস্ত জীবন, সেখানে তো কোনো বাধা ধরা নেই, যেতেই হবে। চাকরি বলে কথা, আমাদেরকে তো সে কাজটা করতেই হবে। চাকরিজীবী মানুষদেরকে, আমাদের বাবা কাকা এরা যখন চাকরি করতে যায় তখন তাকে বর্ষাকাল বলে কোনো কিছু হয় না, তাদেরকে ছাতা মাথায় করেও যেতে হয়। তাই বলছে কবি যে এই বৃষ্টিটা যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে তিনি হাঁপ ছেড়ে বেঁচে যান, তাহলে নিজের কাজে সে বেরোতে পারবে। কারণ এই বৃষ্টিতে ভীষণ তার কাজের কিন্তু ব্যাঘাত ঘটে যাচ্ছে। শরীরটা অসুস্থ আছে,
মাথা ধরেছে, স্থির থাকতে পারছেন না। কবির কি বলছে, কবি তার চরিত্রে বলছে তার শারীরিক অসুস্থতা অনেক বলেছে, যে আমার শরীর একদম ভালো নেই, তার তীব্র মাথা ধরেছে বা মাথা ব্যথা করছে, যার কারণে সে এক জায়গায় শান্ত বা স্থিরভাবে বসে থাকতেই পারছেন না। শরীরে এক অস্বস্তি বা বাইরের খারাপ আবহাওয়ার জন্য একটা মানসিক খারাপ বিপর্যয় ডেকে নিয়ে এসছে মানসিক অবস্থার, মানে খুবই খারাপ, যে সে যেতে পারবে না, বৃষ্টি পড়ছে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না, তার কারণেই তার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। তার মধ্যে কি বলছে, আপিসের ভাতও এখনো হলো না, সে তো বেরোবে, একে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই বৃষ্টির কথা চিন্তা করতে করতে কবি শরীর খারাপ হয়ে পড়েছে, কবি চরিত্রের মাথা ধরে ফেলেছে। এবার এখনো আপিসের ভাতই হলো, তো কিছু খেয়ে যাবে, তার ভাতই হলো না, তো কি খেয়ে যাবে এবার। তাই বলছে উনানের আগুনটাকে উস্কিয়ে দাও, মানে উনানের যে আগুনটা জ্বলছে তাকে একটু বাড়ি দিতে বলো, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। যেহেতু কবির চরিত্রের শরীরটা ভালো নেই, তিনি অসুস্থ, মাথা ধরেছেন, তাই এই অবস্থায় তিনি কোনো রকমভাবে ঝাল মশলা খাবার খেতে চাইছেন না। তাই তার রাঁধুনি বা ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমার তরকারিতে তুমি লঙ্কা দিও না, আমি এখন একদমই হালকা সহজ পাচ্য খাবার খেতে চাই এখনো। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। কি বলছে, বঙ্কিমকে বলছে, বঙ্কিমকে বলছে যে তুমি আমার অঙ্কের খাতাটা এনে দিও। দোতলা ঘরের পালঙ্কের ওপরে আছে। আমাদের দোতলা ঘর মানে নিচের ঘর, নিচের ওপর আর একটা ঘরকে বলে দোতলা। ওই দোতলার ঘরের পালঙ্কের মানে হচ্ছে খাটের ওপরে কি আছে, অঙ্কের খাতাটা আছে। কাকে বলছে কবি, বঙ্কিমকে বলছে, বঙ্কিম তুমি আমার দোতলায় খাটের ওপরে আমার অঙ্কের খাতাটা আছে, ওটা একটু এনে দিও। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। কি বলছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। কঙ্কা হলো ওই বাড়ির একটি ছোট্ট শিশু, সে অবুঝভাবে খেলার ছলে কি করেছে, অঙ্কের খাতাটা নিয়ে খেলতে খেলতে সে খাতাটাই ছিঁড়ে ফেলেছে। সে তো অবুঝ, সে বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, সে অঙ্কের খাতাটাকে নিয়ে খেলতে খেলতে কি করে ছিঁড়ে দিল। এবার তো কবি কি করবে, তাহলে আমি তোমাদেরকে পুরো লাইন ধরে ধরে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়ালাম। এবার তোমরা আমাকে এখান থেকে প্রশ্নের উত্তরগুলো আমাকে তোমরাই দেবে, ঠিক আছে আমার বাচ্চারা। তাহলে কবির আপিসটা কোথায়, আর মানে গির্জের কাছে। যাওয়া মুশকিল কেন, কারণ ইস্পাতের মতন পূর্ব দিকে কালো মেঘ করেছে, আবার পশ্চিম দিকের মেঘের রং কিন্তু গাঢ় ঘন নীল। নিশ্চিন্ত কেন ছিল কবি, সকালে রোদ ছিল, তাই সকালে রোদ ঝলমল দিন ছিল বলে কবি নিশ্চিন্তে ছিল। হঠাৎ করে কি দেখছে, বিস্তর মেঘ জমেছে। কেন শরীরটা ভালো নেই কবির, আর কবির কি হয়েছে, এত বৃষ্টি বাদলায় তাকে অফিস যেতে হবে, তাই জন্য কবির শরীরটা কিন্তু আর ভালো লাগছে না, কবির শরীরটা কিন্তু আর ভালো লাগছে না। কবির শরীরে কি হয়েছে, মাথা ধরেছে, স্থির থাকতে পারছে না মানে একটা জায়গায় কবি বসে থাকতে আর পারছে না। তার মধ্যে আপিসের কি হয়নি, আপিসের এখনো ভাতও হলো না। ঠাকুরকে কি বলছে, রান্নার ঠাকুরকে, যে আমার ঝোলে লঙ্কা দিও না, কারণ কবির তো শরীরটা ভালো নেই, তিনি অসুস্থ, তাই বলছে আমার ঝোলে লঙ্কা দিও না, সে লঙ্কা খাবে না, যেটা খেলে তার হজম শক্তি তাড়াতাড়ি হবে বা হজম করতে পারবে সেটাই সে খাবে। বঙ্কিমকে কি বলছে, অঙ্কের খাতাটা আনতে বলো। অঙ্কের খাতাটা কাকে আনতে বলছে, বঙ্কিমকে আনতে বলছে। কাকে আনতে বলছে, বঙ্কিমকে আনতে বলছে। অঙ্কের খাতাটি কোথায় রাখা আছে, দোতলার ঘরে পালঙ্কের ওপরে কি রাখা আছে, অঙ্কের খাতাটি রাখা আছে। কে খেলতে গিয়ে তার অঙ্কের খাতার পাতা ছিঁড়ে দিয়েছে,
কঙ্কা। কঙ্কা এখানে কে? বাড়ির একটি ছোট্ট শিশু। তাহলে বাচ্চারা, আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তোমাদের আরও নতুন নতুন পড়া নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আর এই গল্পের সমস্ত প্রশ্ন উত্তর আমি আমার চ্যানেলের নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। টাটা।